শোন মা, আমি কাজে যাচ্ছি। কাজ থেকে আসতে হয়তো একটু দেরি হতে পারে। মালিক অনেক করে বলে দিয়েছে আজ তাড়াতাড়ি কাজে যেতে। আজ হয়তো উনি আমাকে আমার এই মাসের মাইনেটা দিয়েই দেবে। তাহলে তো ভালোই হয়, ঘরের বাজার একেবারে কমে গেছে। তুমি মালিকের কাছ থেকে মাইনে পেলে বাজার সদাই করে এনো। হ্যাঁ মা, তা কি আর তোকে বলতে হবে? আমি গেলাম, দেখি আজ অন্তত মালিক মাইনেটা পরিশোধ করে কিনা। আজ মাইনে পরিশোধ না করলে খুব অসুবিধে হয়ে যাবে। সন্ধ্যা তার দরিদ্র বুড়ো বাবার সাথে রাজ্যের পাশে ছোট্ট এক কুঁড়ে ঘরে বাস করত। মালিক, অনেক দিন তো হয়ে গেল, আজ মাইনেটা পরিশোধ করে দিন না। আর আজ একটু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, বাজার করে বাড়ি ফিরবো। আরে, এসে গেছিস? তুই কাজের নামে তো কখনো ঠিকমতো কাজ করিস না, কিন্তু মাইনে চাওয়ার বেলায় ঠিকই চলে আসিস। শোন, এই মাসের মাইনেটাই দেব, এরপর থেকে তোকে আর কাজের প্রয়োজন নেই। কেন মালিক, এমন কেন বলছেন? আমি কি কাজ ভালো করছি না? আমার কোনো কাজে আপনি অসন্তুষ্ট হলে বলুন, আমি আরো ভালো করে করব। তবে আমাকে এভাবে তাড়িয়ে দেবেন না, তাহলে আমি আমার সংসার কি করে চালাবো? মামরা মেয়েটাকে কত কষ্ট দিচ্ছি, এই চাকরি চলে গেলে কি খাওয়াবো ওকে? অত কিছু দেখার তো আমার সময় নেই। আমার কাজের লোক কম প্রয়োজন, আর তুই সবসময় মাইনে মাইনে বলে মাথা নষ্ট করে ফেলিস। তোকে আর দরকার নেই। না মালিক, এমন করবেন না। দরকার হলে আজকে মাইনে না দিয়ে আরো কয়েকদিন পরে দিন, তবু আমাকে কাজ থেকে বের করে দেবেন না। আমি যে পথে বসে পড়বো। ঠিক আছে, দেখছি। আর কয়েকদিন কাজ কর, মাইনে মানে করিস না। কাজ চলে গেলে তো আর কখনোই মাইনেই পাবি না। ঠিক আছে মালিক, গেলাম তাহলে কাজ করতে। রতন আর কোনো কথা না বলেই কাজ করতে শুরু করে। সন্ধে হয়ে এসেছে, এখন বাড়ি যেতেই হবে। কিন্তু কি নিয়ে বাড়ি ফিরবো কিছুই তো বুঝতে পারছি না। মালিক এমন কেন করেন বুঝতে পারি না। মাইনে চাইতে গেলেই কাজ থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। এভাবে কি করে চলবে? নতুন কোনো কাজ যদি রাজামশাই আমাদের গরিবদের জন্য রাখতেন, তাহলে কতই না ভালো হতো। বাবা, তুমি ফিরে এসেছো? আজ তো অনেক বেলা হয়ে গেছে, আর তোমার হাত খালি কেন? আজও মাইনে দেয়নি মালিক? না রে মা, মাইনে চাওয়ার পর তো কাজ থেকে বের করে দেওয়ার হুমকি দিল। এজন্য আজ আর জোর করে মাইনেই চাইনি, দিবে হয়তো কয়েকদিনের মধ্যে। বুঝতে পেরেছি, তোমার মালিক খুবই খারাপ লোক। সে সব সময় তোমাকে দিয়ে খাটিয়ে নেয়, আর প্রাপ্য মজুরি চাইতে গেলে এমন তালবাহানা শুরু করে দেয়। অন্য কোথাও কাজ পেলে ভালোই হতো। তবে তোমার বয়স হয়েছে, এভাবে সারাদিন পরিশ্রম করাও ঠিক না। কি আর করার মা, আর কয়েকটা দিন দেখি নতুন কোনো কাজের ব্যবস্থা করতে পারি কিনা। তবে এখন রাত হয়েছে, তুই কি খাবি? আমি না হয় না খেয়ে ঘুমিয়ে পড়বো। তোমাকে চিন্তা করতে হবে না, আমি বাড়ির পেছনে মিষ্টি আলু লাগিয়েছিলাম, মিষ্টি আলু সিদ্ধ করেছি। চলো, সেই মিষ্টি আলু খেয়ে নিই। কি বলছিস? আমি তো মিষ্টি আলু আনিনি এর মধ্যে। পাশের বাড়ির দিদির কাছ থেকে আমি একটা মিষ্টি আলুর গাছ চেয়ে এনেছিলাম। সেটাকে যত্ন করে অনেকগুলো মিষ্টি আলু হয়েছে। যখন ঘরে কিছু থাকে না, তখন তো আমি মিষ্টি আলু খেয়ে থাকি। আমার মেয়েটা কত বুদ্ধিমতী হয়েছে। তুই সত্যিই অনেক ভালো, কখনোই আমাকে কিছুর জন্য জোর করিস না। তোর এই বুড়ো বাবা তোকে ঠিক মতো খাইয়ে পরিয়ে রাখতে পারছে না, তারপরেও তুই সবসময় আমার পাশেই থাকিস, আমাকে সাহায্য করার চেষ্টা করিস। মা মরে যাওয়ার পর তো তুমি আমাকে আদর করে বড় করেছো। এভাবে আরো কিছুদিন চলে যায়। শুনুন শুনুন শুনুন, মনোযোগ দিয়ে শুনুন।
আপনাদের জন্য রয়েছে এক বিশেষ খবর। রাজকুমার এক বুদ্ধির প্রতিযোগিতা শুরু করতে যাচ্ছেন। যদি আপনারা মনে করেন আপনাদের প্রচন্ড বুদ্ধি আছে, আপনারা বুদ্ধিমতী বা বুদ্ধিমান, তাহলে অবশ্যই রাজপ্রাসাদে যোগাযোগ করবেন। রাজকুমারের ধাঁধার উত্তর যে দিতে পারবে তিনি তাকে 100 স্বর্ণমুদ্রা উপহার দিবেন। শুনুন শুনুন শুনুন। আরে বাহ, এ তো খুবই ভালো কথা। আমি তো অবশ্যই রাজপ্রাসাদে যাব। আমিও ভাবছি যাব। রাজকুমার কি দাদা দেয় সেটা তো অবশ্যই দেখতে হবে। আর দাদার উত্তর দিতে পারলেই নাকি 100 স্বর্ণমুদ্রা। 100 স্বর্ণমুদ্রা পেলে তো জীবন পাল্টে যাবে। সবার মুখে মুখে রাজকুমারের সেই বুদ্ধির ধাঁধার গল্প রটতে থাকে। বাবা, শুনেছো তুমি? রাজকুমার তো এক বুদ্ধির ধাঁধার প্রতিযোগিতা করছে। তুমিও সেখানে যাও। যদি জিতে যাই আমরা, তাহলে তো 100 স্বর্ণমুদ্রা পাবো। কত ভালো হবে। আমার কি আর অত বুদ্ধি আছে রে মা? আমি বুড়ো মানুষ, তুই যা আমার পরিবর্তে। আমার মনে হয় তুই অবশ্যই রাজকুমারের ধাঁধার উত্তর দিতে পারবি। কিন্তু বাবা, রাজপ্রাসাদে যাওয়ার মতো ভালো কোনো পোশাক তো আমার কাছে নেই। সেখানে সবাই ভালো ভালো পোশাক পরে যাবে। তার থেকে বরং তুমি যাও। যে ধাঁধা দিবে সেটা শুনে এসে আমাকে বলবে। আমি চেষ্টা করব উত্তর দিয়ে দেওয়ার জন্য। আমি আসলে তোকে ঠিক মতো খাওয়াতেই পারি না। ভালো জামা আর কিনে দিব কি করে? এসব নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। তুমি চিন্তা করো না। কাল সকালেই তাহলে রাজপ্রাসাদে যেও। নিজের মেয়ের কথা শুনে বৃদ্ধ রতন সকালে রাজপ্রাসাদে চলে যায়। অনেকেই এসেছেন আমার ধাঁধার কথা শুনে, ভালো লাগলো। তাহলে শুনুন, আমি আমার প্রথম ধাঁধা দিচ্ছি। এখানে কিছু সুতা আছে। এই সুতোগুলো দিয়ে এমন একটা শক্তিশালী দড়ি বানাতে হবে যেটা দিয়ে একটা জাহাজ আটকে রাখা যায়, আর সেই দড়ি ছিঁড়বেও না। যদি এমনটা কেউ করে দিতে পারে তাহলে সে আমার বুদ্ধির পরীক্ষায় জিতে যাবে, আর আমি তাকে 100 স্বর্ণমুদ্রা দেব। কিন্তু রাজকুমার, এখানে তো খুবই অল্প পরিমাণে সুতা আছে। এই সুতা দিয়ে কি করে একটা জাহাজ আটকানোর মতো দড়ি বানানো যেতে পারে? রাজকুমার, এত অল্প সুতাতে তো কখনোই একটা জাহাজ আটকানো সম্ভব নয়। এটাই তো ধাঁধা। এই ধাঁধার উত্তর আপনাদের বের করতে হবে। আপনাদের কাছে সময় আছে 2 দিন। 2 দিনের মধ্যে যে সবার আগে আমাকে সুতো দিয়ে দড়ি বানানোর উপায় বলে দিতে পারবে তাকেই আমি 100 স্বর্ণমুদ্রা দেব। এখন তাহলে আসুন আপনারা। রাজকুমারের কথা শুনে সকলেই হতাশ হয়ে যার যার বাড়ি ফিরে আসে। এটুকু রশি দিয়ে কি আর এত বড় দড়ি বানানো যায়? গিয়ে দেখি সন্ধ্যা কি বলে। যদিও কোনো বুদ্ধি বের করতে পারে তাহলে তো ভালোই হবে। তুমি ফিরে এসেছো? এমন বিষণ্ণ কেন লাগছে তোমাকে? রাজকুমার কি এমন বুদ্ধির ধাঁধা দিয়েছে? শোন তাহলে, রাজকুমার খুবই অসম্ভব একটা বুদ্ধির ধাঁধা দিয়েছেন। এই একটুখানি সুতো রাজসিংহাসনের পাশে রেখেছে, আর সেটা দিয়ে নাকি বিশাল বড় দড়ি বানাতে হবে যেটা ছিঁড়ে যাবে না, আর একটা জাহাজকেও আটকে রাখতে পারবে। তুই বল এটা কি করে সম্ভব? আমাকে একটু চিন্তা ভাবনা করার সময় দাও। কদিন সময় আছে? পুরো 2 দিন সময় আছে। তুই চিন্তা করে দেখ, তবে আমার মনে হয় না এর কোনো সঠিক উত্তর আছে। চিন্তা করো না, খাবার খেতে এসো। বুদ্ধি পেয়েছি। এবার বাবা কাজ থেকে ফিরে এলেই বুদ্ধিটা বলতে হবে। তুই এখনো আমার জন্য অপেক্ষা করে বসে আছিস? আজ তো আস্তে আস্তে রাত হয়ে গেল। বল, কোনো বুদ্ধি পেয়েছিস কিনা? তোর চেহারা দেখে মনে হচ্ছে তুই নিশ্চয়ই কোনো বুদ্ধি বের করে ফেলেছিস। তুমি একদম ঠিক ধরেছো। শোনো তাহলে, তুমি এই কাঠের টুকরাটা নিয়ে যাবে। নিয়ে রাজকুমারকে দিয়ে বলবে, সে যদি এই কাঠের টুকরা দিয়ে আমাকে একটা চরকা বানিয়ে দিতে পারে, তাহলে আমি সেই সুতা দিয়ে ওই চরকির ব্যবহার করে একটা শক্তিশালী দড়ি বানিয়ে ফেলবো, যেটা দিয়ে একটা মস্ত বড় জাহাজকেও আটকে রাখা যায়। কি বলছিস তুই? রাজকুমারকে এমন কথা বলবো? সে আবার রেগে যাবে না তো? তুমি একবার চেষ্টা করেই দেখো। আমার মনে হয় এটাই হচ্ছে রাজকুমারের ধাঁধার উত্তর, কারণ এই কাজ কখনোই সম্ভব নয়।
এর পরিবর্তে আমাকেও বুদ্ধি খাটিয়ে উত্তর দিতে হবে। তুমি একবার চেষ্টা করেই দেখো, যদি না হয় তাহলে তো কোনো সমস্যা নেই, আর হয়ে গেল তো আমরা 100 স্বর্ণমুদ্রা পেয়ে যাব। তোমাকে আর কখনোই কষ্ট করে ওই নিষ্ঠুর মালিকের কাছে কাজ করতে হবে না। ঠিক আছে, যা ভালো মনে করিস। পরের দিন ছিল ধাঁধার উত্তর নিয়ে রাজকুমারের কাছে যাওয়ার শেষ দিন। কি ব্যাপার, কেউ আসেনি আমার ধাঁধার উত্তর নিয়ে? শুধু এক বৃদ্ধ লোক এসেছে। বলো, তুমি এখানে কি বলতে এসেছো? কোনো উত্তর কি আছে? রাজকুমার, কিছু মনে করবেন না, আমার মেয়ে এই কাঠের টুকরাটা আপনাকে দিতে বলেছে। যদি আপনি এই কাঠের টুকরো দিয়ে একটা চরকি বানিয়ে দিতে পারেন, তাহলে সেই চরকির সাহায্যে আমার মেয়ে এত অল্প সুতার ব্যবহার করে খুব শক্তিশালী দড়িও বানিয়ে দিতে পারবে। তোমার মেয়ে সত্যিই খুব বুদ্ধিমতী। সে আমাকে আমার দাদার মতে উত্তর দিয়েছে। এত ছোট কাঠ দিয়ে কখনোই চরকি বানানো সম্ভব নয়, আর আমার এতটুকু সুতা দিয়েও জাহাজকে আটকে রাখার মতো দড়ি বানানো সম্ভব নয়। তোমার মেয়েকে একবার আমার কাছে নিয়ে এসো, আমি দেখতে চাই সে সত্যি এত বুদ্ধিমতী কিনা। ঠিক আছে রাজকুমার, আপনি যেমনটা বলেন। তোমার বুদ্ধিতে আমি সত্যিই মুগ্ধ হয়েছি। তবে আমাকে আরেকটা প্রশ্নের উত্তর দাও, পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস কি? সেটা অবশ্যই আপনার বিছানা। আপনার বিছানা এতই নরম যে আপনি সেখানে শোয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়েন। তোমার সত্যি খুব বুদ্ধি আছে। আমি খুশি হয়ে তোমাকে আর তোমার বাবাকে 200 স্বর্ণমুদ্রা দিচ্ছি। এই নাও। আপনাকে অসংখ্য ধন্যবাদ রাজকুমার। সন্ধ্যা মা, তোর বুদ্ধির জন্যই আজ আমাদের আর কোনো কষ্ট রইল না। এখন আমরা চাইলেই শান্তিতে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবো। তোমাকে আর কষ্ট করতে হবে না এখন থেকে।